হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজ আমি ডে 7 ও ডে 8 এর পড়াটা শেয়ার করব। আর গত ডে 4 থেকে আমি ইংলিশ শেষ করেছি, ম্যাথ, বাংলা, বিগত প্রশ্ন সবগুলোই শেষ করেছি। ডে 5 থেকে ইংলিশটা ফুল শেষ করেছি, ম্যাথটা শেষ করেছি, বাংলাটাও শেষ করেছি, কিন্তু বিগত প্রশ্নটা আর পড়া হয় নাই। এটা আমি পরের দিন পড়ে নিব। আর ডে 6 থেকে ইংলিশটা শেষ করেছি, ম্যাথ শেষ করেছি, বাংলাটাও শেষ করেছি, আর বিগত প্রশ্নটাও পড়েছি। আর গতদিনের যে বিগত প্রশ্ন ছিল 44তম বিসিএস, ওটাও শেষ করেছি। এবার আসি ডে 7 ও ডে 8-এ কী পড়বো সেটা। ইংলিশ থেকে আমি রাইট ফর্ম অফ ভার্ব পড়ব, প্রিপোজিশন পড়ব 10টি এবং সিনোনিম পড়ব 10টি। ম্যাথ করব শতকরা, আর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ব। আর বিগত প্রশ্ন আমি 42 ও 39 বিসিএসের প্রশ্ন পড়ব। এখানে দুইটা নিয়েছি কারণ এখানে 100 করে প্রশ্ন আছে। আর ডে 8 থেকে আমি পড়ব ইংলিশে রাইট ফর্ম অফ ভার্ব, বাকিটা পড়ব। আর প্রিপোজিশন পড়ব 10টি এবং সিনোনিম পড়ব 10টি। ম্যাথে শতকরা বাকিটা করব, আর ভূগোল দ্বিতীয় অধ্যায় বাকিটা করব। আর বিগত প্রশ্ন 41 বিসিএসের প্রশ্নটা পড়ব। এখন আমি বেসিক ভিউ বই থেকে ভূগোলের দ্বিতীয় অধ্যায়টা একটু দেখব, আর আগের রেকর্ড ক্লাসটাও একটু দেখে নেব, তাহলে পড়তে সুবিধা হবে। দ্বিতীয় অধ্যায় মূলত ভৌত পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভূ অভ্যন্তরের গঠন, শিলা ও খনিজ, ভূপৃষ্ঠের পরিবর্তন, ভূমিকম্প, আগ্নেয়গিরি, নদীর গতিপথ, পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, বায়ুমণ্ডল, এসব নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়টিতে। এখানে আমি সুন্দর করে নোটও করে রেখেছি, যাতে পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় জাস্ট এই নোটটা দেখব আর বিগত প্রশ্নগুলো পড়ে নেব, তাহলেই হয়ে যাবে। এখানে শিলার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে দেখানো হয়েছে। শিলা মূলত 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এগুলোর আবার কোনটির বৈশিষ্ট্য কী, কোনটির উদাহরণ কী, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর আগ্নেয়গিরিও 3 ধরনের। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটা সুপ্ত আগ্নেয়গিরি, আর একটা মৃত আগ্নেয়গিরি। এখানে নদীর তথ্য সম্পর্কেও বিভিন্ন আলোচনা করা হয়েছে, যেমন উজানের সময় কেমন হয়, ভাটির সময়, মোহনা, খাড়ি। মোহনা বলতে আসলে নদী সাগরে বা বড় নদীতে পতন হলে সেই পতনস্থলকে মোহনা বলে। আর খাড়ি বলতে বোঝায় মোহনার নিকটবর্তী অঞ্চলগুলোকে খাড়ি বলে। আর দোয়াব হচ্ছে 2 নদীর মধ্যবর্তী যে ভূমিটা থাকে ওটাকে দোয়াব বলে। আর আছে উপনদী, মূল নদীর উপরে পতিত হওয়া নদীকেই উপনদী বলে। যেমন ব্রহ্মপুত্রের উপনদী হচ্ছে তিস্তা, ধরলা। আর শাখা নদী হচ্ছে যে জল নেয় অন্য নদী থেকে। যমুনা হলো ব্রহ্মপুত্রের শাখা নদী। আর আছে নদীগর্ভ, নদী বিধৌত অঞ্চল, নদীর ঊর্ধ্বগতি, নদীর নিম্নগতি, নদীর সঙ্গম। নদীর সঙ্গমটা হচ্ছে নদীর সংযোগস্থল। চর, দ্বীপ, বদ্বীপ। চর হচ্ছে 1000 বছরের পলি সঞ্চরণের ফলে যেটা হয় সেটাই চর। আর দ্বীপ বলতে হচ্ছে হঠাৎ জেগে ওঠা ভূভাগকে দ্বীপ বলে। এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা যায়। এজন্য এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। অধ্যায়ে নদীর সঞ্চয়জাত ভূমিরূপ এবং নদীর ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আর বাংলাদেশে বদ্বীপ আছে 5টি। একটা হচ্ছে সক্রিয় বদ্বীপ, একটা পরিণত বদ্বীপ, একটি মৃতপ্রায় বদ্বীপ, স্রোতজ বদ্বীপ, আর উপজলীয় বদ্বীপ। সক্রিয় বদ্বীপ মূলত ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী ওই অঞ্চলটাকে ঘিরে। আর পরিণত বদ্বীপ হচ্ছে নড়াইল, যশোর, কুষ্টিয়া এদিকটাতে। আর মৃতপ্রায় বদ্বীপ হচ্ছে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ এগুলোতে। আর স্রোতজ বদ্বীপ হচ্ছে শুধুমাত্র সুন্দরবন। আর উপজলীয় বদ্বীপ যেটা হচ্ছে ভাটার সময় জেগে ওঠে আর জোয়ারে ডুবে যায়, এটাকেই উপজলীয় বদ্বীপ বলা হয়। এখন আমি বাংলাটা পড়ব। বাংলা অগ্রদূত বাংলা এবং জর্জের MP3 দুটো বই থেকেই পড়ব। প্রথমে অগ্রদূত বাংলাটা একটু দেখি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে জন্ম আর মৃত্যুসাল, বাংলা এবং ইংরেজি, এই দুটো খুবই 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 গুরুত্বপূর্ণ। খুব গুরুত্ব দিয়ে এটা পড়তে হবে, মনে রাখতে হবে। আর ওনার প্রথম প্রকাশিত যত রচনা আছে এগুলো পড়তে হবে।
যেমন প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, প্রথম অপ্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে পৃথ্বীরাজের পরাজয়, প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট, এটি ঐতিহাসিক উপন্যাস, এটি উনি উৎসর্গ করেন সৌদামিনী দেবীকে। আর প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে ভিখারিণী, আর সর্বশেষ রচিত গল্প হচ্ছে মুসলমানের গল্প। ওনার সব উপন্যাসগুলো আমি একটি ছন্দের মাধ্যমে মনে রাখি, সেটা হচ্ছে চার চোখে চতুরঙ্গে গোরা যাবে রাজস্বীর সঙ্গে, ঘরে বাইরে যোগাযোগ দুই বোনের সহযোগ, নৌকায় বউ উঠানোর শেষে প্রজাপতি মালঞ্চ এলো করুণার বেশে। উপন্যাসগুলো হচ্ছে চার অধ্যায়, চোখের বালি, চতুরঙ্গ, গোরা, রাজস্বী, ঘরে বাইরে যোগাযোগ, দুই বোন, সহযোগ, আর নৌকাডুবি, বউ ঠাকুরানীর হাট, শেষের কবিতা, প্রজাপতির নির্বন্ধ, মালঞ্চ এবং করুণা। এগুলো এভাবে মনে রাখতে আমার খুব সহজ মনে হয়। একটা একটা করেও মনে রাখা যায়, কিন্তু সেটা কষ্ট হয়ে যায়, তাই আমি এভাবেই মনে রাখার চেষ্টা করি। ওনার বিভিন্ন লেখা, রচনা, গল্প, উপন্যাস, ছোট গল্প, নাটক সব সম্পর্কে একটু একটু টুকটাক ধারণা রাখতে হবে, কারণ এখান থেকে চরিত্র কিংবা বিভিন্ন তুলে দিয়ে বলে যে এটা কোন নাটকের লাইন কিংবা কোন উপন্যাসের লাইন। ধারণা থাকলে উত্তর করা সহজ হবে। উনি ছোট গল্প লিখেছেন 119টি, আর ওনার কয়েকটি ভ্রমণ কাহিনী আছে, সেগুলো হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ প্রবাসীর ডায়েরি, জাভা যাত্রীর পত্র, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি আর পারস্যে। এখান থেকেও প্রশ্ন হয়। আবার 44তম বিসিএস লিখিততে হুবহু এই প্রশ্নটা এসেছিল যে রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনী সমূহ কী কী। এখন আমি জর্জ MP3 বইটা থেকেও একটু দেখব। দুইটা বই থেকে এমসিকিউগুলো ভালোভাবে পড়তে হবে। যত চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে, বিসিএস, ব্যাংক কিংবা বিভিন্ন পিএসসির বিভিন্ন পরীক্ষায়, প্রাইমারি, NTRC সব প্রশ্নগুলোই পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম এই দুইটা থেকে বেশিরভাগ চাকরি পরীক্ষাতেই প্রশ্ন আসে। এজন্য কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজন খুব ভালোভাবে পড়তে হবে, এই দুজন সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। এখান থেকে প্রশ্ন আসলে একটিও মিস না হয়। বিশেষ করে এদের জন্মসাল আর মৃত্যুসাল বাংলা এবং ইংরেজি দুইভাবেই মনে রাখতে হবে। এখন আমি ইংলিশ থেকে ইংলিশের রাইট ফর্ম অফ ভার্বটা দেখব। আমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা থেকে দেখব। এখানে কিছু টেন্স মার্কার আছে, এগুলো হুবহু মুখস্থ রাখতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, জেনারেলি ইটিসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও এরকম কয়েকটি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও আছে কয়েকটি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের আছে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার পারফেক্ট। মনে থাকলে কোনো সেন্টেন্সে যদি এই মার্কারগুলো আসে তাহলে কোন টেন্স এটি দেখেই বোঝা যাবে। বোঝেন তারা তো বোঝেনি, এমনিই পারবেন। আর এখান থেকে বিভিন্ন রুলসগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। যেমন এখানে একটা রুলস হচ্ছে, হোয়াইল হোয়েন যুক্ত সেন্টেন্সে এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, অপর পাশে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং এক পাশে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে অপর পাশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এভাবে করে সবগুলো রুলস এভাবে মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। রুলস হচ্ছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদির পর সাবজেক্ট থাকলে ভার্বটি পাস্ট টেন্স হয়, কিন্তু যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে টু প্লাস ভার্ব হয়। আর দেখা যায় ইট ইজ টাইমের পর কখনো কখনো প্রিপোজিশন থাকে, এই যদি প্রিপোজিশন থাকে তাহলে সেটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এভাবে সবগুলো রুলস পড়ে তারপর বিসিএসের প্রশ্ন, পিএসসি এবং অন্যান্য এক্সামের প্রশ্ন, ব্যাংকের প্রশ্ন এবং সবশেষে ইউনিভার্সিটির প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। ইউনিভার্সিটির প্রশ্নগুলো না পড়লেও সমস্যা নেই, তবে পড়লে ভালো হয় আর কি। ফর্ম অফ ভার্ব থেকে যে কোনো চাকরির পরীক্ষায় মাস্ট প্রশ্ন আসবেই, এজন্য খুব গুরুত্ব সহকারে এটি পড়তে হবে। এখন আমি ম্যাথের শতকরাটা একটু দেখব। শতকরা থেকে প্রথমে যে ছোট ছোট অঙ্ক, এগুলো না করলেও হবে, কারণ এগুলো পরবর্তীতে লেখা যে অঙ্কগুলো আছে এখান থেকে দেখতে হবে। যেমন এই একটি অঙ্ক যে
কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত? এই যে অঙ্কটি, এটা আসলে খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কয়েকবার আমি দেখেছি এই প্রশ্নটা হুবহু চলে আসছে। কিছু প্রশ্ন থাকে এরকম যে খুবই সহজ কিন্তু বারবারই প্রশ্নে পরীক্ষায় চলে আসে। শতকরা পাশ ফেলের অঙ্কগুলো আসলে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, সহজ লাগে আমার কাছে এই অঙ্কগুলো করতে। এগুলো আমি বিভিন্ন শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করি, বড়োভাবেও করতে পারি, কিন্তু শর্টকাট ট্রিক্সে করলে আসলে সময়টা সেভ হয় আর কি। অঙ্ক এ পর্যন্তই, আমি এইগুলোই করব। আর হচ্ছে ডে 9-এ আমি 1 থেকে ডে 8 পর্যন্ত যতগুলো পড়ছি বা অঙ্ক করছি সবগুলো রিভিশন দিব। রিভিশন দিতে আমার 1 দিন বা 2 দিনও লাগতে পারে, তো যতটুকু সময় লাগে আর কি। তারপর আমি আবার ডে 9 থেকে নতুন করে আবার শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।